রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন। ২৪-এর এই দিনে আন্দোলন এগুচ্ছিল চূড়ান্ত পরিণতির দিকে। জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে জানালেন আইনমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কিভাবে পরিচালিত হচ্ছে তা দেখতেই এই আকস্মিক পরিদর্শন সরকার প্রধানের। এ সময় তিনি রাজধানীর সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল ও নগর সেবার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন। ২৪-এর জুলাই আন্দোলনকালে ৩১ জুলাই ছিল নানা নাটকীয়তায় ভরা। একদিকে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে, অপরদিকে গৃহদাহ, জাতির ঘাড়ে জগদ্দল পাথর হয়ে বসে থাকা আওয়ামী লীগে। এই দিনে দলের প্রধান কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে সভা ছেড়ে চলে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দিনেই ডিবির হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে সমন্বয়কদের ছাড়াতে গিয়ে পুলিশের হাতে নাজেহাল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাকে বদলি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সরকার। সারা দেশে কারফিউ ভেঙে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘটনা বহুল সেই দিনের আদ্যপান্ত জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। স্বৈরাচার আওয়ামী লীগের মসনদ তখন কাঁপছে ছাত্র জনতার তীব্র আন্দোলনে। মারণাস্ত্র দিয়ে গুলি, হামলা, মামলা, সাউন্ড গ্রেনেড দিয়েও যখন আন্দোলন স্তমিত করা যাচ্ছিল না, তখন আটক সমন্বয়কদের ডিবি প্রধান হারুনের তথাকথিত ভাতের হোটেল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। লন্ডন থেকে মাফিয়া সরকারকে হটাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। খুনি হাসিনার খুনি বাহিনী সারা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে। ছাত্রছাত্রীদের প্রতি হাসিনার কেন এত আক্রোশ? কেন শিক্ষার্থীদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো? কেন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল? কেন আজ 10,000-এরও বেশি ছাত্রছাত্রীকে নির্মমভাবে আহত করা হলো? তখনও স্বৈরাচার আওয়ামী সরকারের নেতাকর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের পতন এতটা সন্নিকটে। শেষ রক্ষায় ফ্যাসিস্ট হাসিনার সব চেষ্টা ভেস্তে যায় খড়কুটোর মতো। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার অভিযান, গণগ্রেফতার, হত্যা আর নির্যাতনে ক্ষোভের আগুনে জ্বলছিল পুরো বাংলাদেশ। জনতার মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেও এই আন্দোলন সামাল দিতে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহতদের স্মরণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘরে বাইরে তুষের আগুনে পুড়তে থাকে আওয়ামী লীগ। এই দিনেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদের হেনস্থা করে। পরিবারের সাথেও আটক সমন্বয়কদের দেখা করতে দেওয়া হয়নি। নির্যাতন করা হবে না। আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষকদের সংহতি সমাবেশ থেকে সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানান অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। 13 দিন বন্ধ থাকার পর এই দিন বিকেল 3টায় খুলে দেয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই বিএনপি সরকার গ্রহণ করেছে।
এ সময় সেখানে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে 3 ও ঝালকাঠিতে 2 জন নিহত হয়েছে, আহত অন্তত 21 জন। টাঙ্গাইলের মধুপুরের বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে শিশুসহ 3 জনের, আহত হয়েছেন 17 জন। টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায় গত রাত 10টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জে যাচ্ছিল। পথে বাসটি মধুপুরের রক্তিপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ 3 জন নিহত হয়, আহত হয় অন্তত 16 থেকে 17 জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে ঝালকাঠি রাজাপুরে বাস চাপায় সিএনজি 3 হুইলারের 2 যাত্রী নিহত ও 4 জন আহত হয়েছে। পুলিশ জানায়, বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় ফেরার পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে 3 হুইলারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 হুইলারের 2 যাত্রীর। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বাসটি। ইসরায়েলের বর্বর হামলায় গুঁড়িয়ে দেয়া গাজা পুনর্গঠনের রূপরেখা বোর্ড অব পিস বাস্তবায়নে হামাস নিরস্ত্রীকরণে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি বাস্তবায়নের জন্য ইসরায়েলের সেনা বহর গাজা থেকে প্রত্যাহারের শর্ত দিয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কাতার, মিশর আর তুরস্কের মধ্যস্থতায় কায়রোর বৈঠকে এই সম্মতি দিয়েছে হামাস। নিরস্ত্রীকরণের পথ বেয়ে বোর্ড অব পিসের রূপরেখা বাস্তবায়ন প্রক্রিয়া দ্বিতীয় ধাপে পা রাখবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বোর্ড অব পিসের 20 দফা বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ধারাবাহিকতায় ইসরায়েলের সেনা বহর গাজা থেকে সরে যাবে। এই প্রক্রিয়ায় গাজায় তৎপর অন্য প্রতিরোধ যোদ্ধারাও অস্ত্র সমর্পণ করবে। ভারী অস্ত্রের নিয়ন্ত্রণ নেবে ফিলিস্তিনের বৈধ কর্তৃপক্ষ। এটি করতে হলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পাশাপাশি নিরস্ত্রীকরণ কার্যক্রম ইসরায়েলের হস্তক্ষেপ মুক্ত রাখার পূর্ব শর্ত দিয়েছে হামাস। নিরস্ত্রীকরণের পর শান্তি প্রতিষ্ঠার স্বার্থে গাজায় নামবে পাকিস্তান, মিশর সহ বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত শান্তিরক্ষী বাহিনী। যদিও সেনা প্রত্যাহারের প্রশ্নে ইসরায়েলের অবস্থান এখনও অস্পষ্ট। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও গত 9 মাসে 1200-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অব পিস সনদে সই করেন সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ 20টি দেশের নেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।